মালতী ছিল রঘুনাথপুরের তপন চাষির একমাত্র মেয়ে। দেখতে ছিল অতীব সুন্দরী। তপন চাষির এক মেয়ে ও বউকে নিয়ে হেসে খেলে ভালোভাবেই দিন কাটছিল। কিন্তু একদিন তপন চাষির বিষধর সাপের কামড়ে কোনো রকমে প্রাণ বাঁচল, কিন্তু তার একটি পা বাদ পড়ে গেল। কি গো, তুমি এত কি ভাবছো? ঠিক করে খাওয়া দাওয়া করছো না। এমন করে চলতে থাকলে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। আর খাওয়া দাওয়া, দুদিন পর খাওয়ার জোগান দেবো যে কি করে তারই কোনো ঠিক নেই। হ্যাঁ, সে তো বুঝলাম। তার ঠিক একটা ব্যবস্থা করে নেব। তুমি এত চিন্তা করো না তো। দরকার হয় আমি লোকের বাড়ি গিয়ে কাজ করব। মা, বাবা, তোমরা এসব কি কথা বলছো? আমি কিন্তু বাইরে থেকে সব শুনেছি। আমি থাকতে তোমরা কেন এত চিন্তা করছো বলো তো? তোকে তো আমরা কোনো কাজ করতে দেবো না, তুই কাজের কথা মাথা থেকে বার করে দে। এমা, তোমরা কি ভাবছো আমি লোকের বাড়ি ঘরের কাজ করব? বাবা, মা, তোমরা ভুলে গেছো তোমাদের মেয়ে যে মাধ্যমিক পাস। আমি চাকরি পেয়ে গেছি। তুই চাকরি পেয়ে গেছিস? এ তো খুব ভালো খবর, আমার তো খুব আনন্দ হচ্ছে। বলেছিলাম না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি চিন্তা করো না। হলো তো এবার। তবে চলো, এখন দুটো খেয়ে নাও। মা, আমাকেও দুটো খেতে দাও তো। আমাকে কাজের জন্য বেরোতে হবে। ও মা, আজ থেকেই কাজ শুরু? হ্যাঁ মা, আজ থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, নে, তোর বাবার সাথে তুইও দুটো খেয়ে নে। তারপর মালতী ব্যাগ হাতে বাবা মাকে প্রণাম করে চাকরির জন্য রওনা দিল। কিন্তু কিসের চাকরি? মালতী তো বাবা মার কষ্ট সহ্য করতে না পেরে মিথ্যা কথা বলেছিল। এখনকার দিনে চাকরি পাওয়া অত সহজ নয়। বাবা মাকে মিথ্যে কথা বলে বেরিয়ে তো পড়লাম। এটা ভেবে কিছু একটা কাজের ব্যবস্থা করেই ফেলবো। কিন্তু হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে আসলাম। এখনো তো কোনো কাজের সন্ধানই পেলাম না। কাজের কথা ভাবতে ভাবতে মালতী এমন সময় কিছু লোকের আওয়াজ শুনতে পেল। কারা এত কথা বলছে? তাও আবার জঙ্গলের ভিতরে। যাই তো, গিয়ে দেখি যদি কিছু কাজের ব্যবস্থা করা যায়। তারপর মালতী একটা ঝোপের আড়ালে লুকিয়ে থেকে দেখতে পেল যে অনেকগুলো ডাকাত মাটি খুঁড়ে গর্ত করছে এবং তাদের পাশে রাখা আছে অনেক সোনাদানা, যেগুলো হয়তো তারা মাটির নিচে লুকিয়ে রাখবে বলে গর্তটা করছে। এটা দেখে মালতীর প্রচণ্ড ভয় হলো, কিন্তু তাও জানি না কোথা থেকে মালতীর মনে একটা সাহস চলে আসলো এবং মালতী ডাকাতগুলোর সামনে চলে গেল। তোমরা আমাকে মেরো না দয়া করে। আমি কাজ করতে চাই তোমাদের সাথে। কি কাজ করতে চাস? কে তুই? এই জঙ্গলে আমাদের ডেরার খবর কে দিয়েছে তোকে? সত্যি করে বল, নইলে এক্ষুনি তোর গলা কেটে দেবো। না 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 না, আমাকে কেউ আপনাদের ডেরার খবর দেয়নি। আমি তো কাজের খোঁজে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এসেছিলাম। এখানে এসেই তো আপনাদের দেখা পেলাম। সর্দার, এই মেয়ে কোনো ছলচাতুরি করছে না তো? আমার তো সন্দেহ হচ্ছে। না না সর্দার, আমি কোনো ছলচাতুরি করছি না। আমি সত্যি বলছি, আমার একটা কাজের খুব দরকার। আমার বাবার সাপের কামড়ে এক পা বাদ চলে গেছে। আমার ওপর দয়া করুন। আপনি আমাকে যেই কাজ দেবেন আমি সেই কাজই করব। এই মেয়ের মিষ্টি মিষ্টি কথায় একদম ভুলবেন না সর্দার। রঘু, বেশি কথা বলিস না তো। রতন, আজ্ঞে সর্দার। এই মেয়েটাকে গাছের সাথে বাঁধ, আর কাউকে দিয়ে খোঁজ পাঠা মেয়েটা সত্যি বলছে কিনা। যদি শুনি মিথ্যা কথা, এখানেই ওর গর্দান নেব। জি সর্দার।
তারপর সর্দারের দলেরা মালতী থেকে মালতীর ঠিকানা জানার পর যখন খোঁজ নিল, তখন তারা জানতে পারল যে মালতী সত্যি কথা বলছে। এই মেয়ে, আমাদের কাছে খবর চলে এসেছে তুই সত্যি কথা বলছিস, কিন্তু তুই কি পারবি আমাদের সাথে কাজ করতে? ভয় পেলে চলবে না কিন্তু, না হলে তোর সাথে সাথে আমরাও বিপদে পড়ব। হ্যাঁ সর্দার, আমি পারবো। আমার বাবা মায়ের জন্য যে আমাকে পারতেই হবে। দেখো মেয়ে, পরে কিন্তু পেছন হটলে হবে না, এটাই আমাদের দলের নিয়ম। না না সর্দার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি একদম পিছনে হাঁটবো না। তারপর এমন করেই প্রতিদিন মালতী ডাকাত দলের সাথে ডাকাতি করতে যেত এবং সাহসের সাথে ডাকাতি করে বাড়ি ফিরত। আস্তে আস্তে এমন করে মালতীর পরিবারের সব দুঃখ কষ্ট দূরে চলে গেল। কিন্তু একদিন মালতীর জন্য সম্বন্ধ আসে। কই রে মালতী মা, বাড়ি আছিস নাকি? আরে গোপাল ঠাকুরপো, আমার মেয়ে তো এখনো ঘুমাচ্ছে। নাইট ডিউটি করতে হয় তো, তাই অনেক কাজের চাপ। আরে বৌদি, সেটা না হয় বুঝলাম, তা তোমরা তোমাদের মেয়ের বিয়ে দেবে না? হ্যাঁ, সে তো দেবই। ভালো পাত্রের সন্ধান পেলেই দেব। তোমাদের মালতীর ভাগ্য ফিরে গেছে গো, জমিদারের ছেলে তোমাদের মালতীকে পছন্দ করেছে। কি বলছো, সত্যি? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। তুমি দাদাকে বলে দিও কেমন? আমি এখন আসছি, আমার একটু তাড়া আছে। তারপর মালতীর না যাওয়াতেও বাবা মার মুখের দিকে তাকিয়ে মালতীকে বিয়ে করে নিতে হলো। কিন্তু এখন মালতী ডাকাত দলের সর্দারকে কি বলবে সেটাই বুঝতে পারছিল না। মালতী, এই মালতী। কি কি কে ডাকে আমাকে? এই চুপ চুপ, আমি রতনদা। সর্দার ডেকেছে, যেতেই হবে তোকে। আরে রতনদা, কিন্তু আমি কি করে যাব? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো এখানে আটকে পড়ে গেছি। ওসব কিছু জানি না, যেমন করেই হোক আজকে তোকে আমাদের ডেরায় আসতেই হবে। সর্দার জরুরি ডাক পাঠিয়েছে তোকে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। এরপর মালতী সুযোগ বুঝে এদিক ওদিক তাকিয়ে যখন বুঝতে পারে রাস্তা ফাঁকা, তখন মালতী সর্দারের ডেরার দিকে রওনা দিল। কিন্তু এই দৃশ্যটি পেছন থেকে মালতীর বর দেখে ফেলল এবং মালতীর পিছু নিল। কি ব্যাপার? বাড়ির বউ এত রাত্রে কোথায় যাচ্ছে? ব্যাপারটা তো দেখতে হয়। সর্দার, আমি চলে এসেছি। আপনি কি ডেকেছিলেন আমাকে? ও, তুই চলে এসেছিস? তা ভালো কথা, কিন্তু প্রথমে আমাদের মধ্যে কি শর্ত ছিল সেটা কি ভুলে গেছিস? না না সর্দার, আমার মনে আছে। এই কথাই ছিল যে কোনোদিন পেছনে হাঁটা যাবে না, কিন্তু বাবা মাকে যে না বলা সত্ত্বেও জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। তা বিয়ে দিয়ে দিয়েছে, সে তো ভালো কথা, কিন্তু এখানে তো তোকে কাজ করতে আসতেই হবে। কিন্তু আমি এখন জমিদার বাড়ির বৌমা, আমি কি করে আর কাজ করব? আপনিই বলুন, এখন আমি কি করব? ওসব কথা তো আমি জানি না। তারপর মালতী কি করবে বুঝতে পারল না। ডাকাত সর্দারের কাছে হাত জোড় করে কাঁদতে লাগলো। এই দৃশ্যটি পেছন থেকে মালতীর বর দেখছিল এবং ভয়ে কি করবে বুঝতে পারছিল না। সাংঘাতিক, এ তো বড় ডাকাতের দল। শেষে কিনা আমার বউ ডাকাত। এখন আমি কি করব? আমার বউকে তো আমি ফেলেও দিতে পারি না। আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ভয় পেলে তো আমাকে চলবে না। এই বলে ঝোপের আড়াল থেকে বেরিয়ে ডাকাতদের সামনে গেল মালতীর বর। মালতী,
এসব আমি কি দেখছি? শেষমেশ তুমি একজন ডাকাত। তুমি এসব কথা আমাকে আগে কেন বলনি? এ কি করলে তুমি? তুমি কেন এখানে আসলে? এটা তুমি একদম ঠিক করোনি। সর্দার, সর্দার আমার স্বামীকে মাফ করে দিন, ওকে কিছু করবেন না। আমার পেছন পেছন এখানে চলে এসেছে। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার স্বামীকে ছেড়ে দিন সর্দার। সর্দার, আমার মনে হয় আপনি এদেরকে মাফ করে দিলে ভালো হবে। এরা এদের মতো সংসার করুক। মালতী, এবার তুই বল, তাহলে তোর বর তো আমাদের ঠিকানাটা পেয়ে গেল, আমি ওর সাথে কি করব? না না সর্দার, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনি এতদিন যা বলেছেন আমি তাই শুনেছি। আমার উপর একটু বিশ্বাস রাখুন, আমরা কাউকে কিচ্ছুটি বলবো না। হ্যাঁ সর্দার, আমিও কাউকে কিচ্ছু বলবো না। আমার বউ ডাকাত হলে কি হবে? আমি আমার বউকে খুব ভালোবাসি। আমি আমার বউকে নিয়ে সংসার করতে চাই। আপনি ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। কিরে, ভয় পেয়ে গেলি? যা, মাফ করে দিলাম তোদের। তুই তোর ডাকাত বউকে নিয়ে সংসার কর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সর্দার, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনার জন্য আমার পরিবার না খেতে পেয়ে মরার হাত থেকে বেঁচেছিল। যদি আপনি আমাকে কাজ না দিতেন তাহলে যে আমার কি হতো। থাক, সেসব পুরনো কথা থাক। তুই এখন এখান থেকে চলে যা, আর মন দিয়ে সংসার কর। কই গো দিদি, কি করছো? আরে ছোট, আয় আয় বস। এই তো ভাতটা রান্না করে রাখলাম, ওরা শিকার করে আসলে কি নিয়ে আসে দেখি, তারপর তরকারিটাও রান্না করে ফেলবো। তা দিদি, ভালোই তো করেছো, কিন্তু আমি কিছু করিনি গো। নিয়ে আসুক, তারপরে একসাথে করব। ভালো লাগছে না কিছু। কেন রে ছোট, কি হয়েছে? তেমন কিছু হয়নি, আমাদের কপালের কথা ভেবেই খারাপ লাগছে। আমরা মানুষ হয়ে জন্মেও গরিব বলে আমরা মানুষের সাথে থাকতে পারি না। এই বাঁশবাগানে থাকতে হয়। এমনকি বাঁশবাগানের সাপ ব্যাঙ যাই শিকার করে পায় সেটাই খেয়ে বেঁচে থাকতে হয় গো। হ্যাঁ রে ছোট, এইসব নিয়ে তো আমারও মাঝে মাঝে খুব চিন্তা হয়। এখন নয় আমরা এইভাবে আছি, কিন্তু যখন আমাদের ছেলে মেয়ে হবে তাদের ভবিষ্যৎ কি হবে বলতো? দিদি, তোমার মনে আছে? আমার তো এখনো মনে পড়ে সেই দিনের কথা। কিছু কাজের ব্যবস্থা করতে যাওয়াতে আমাদের স্বামীদেরকে বাইরের লোকেরা বুনো গরিব ছোট লোক বলে কেমনভাবে নির্দয়ের মতো মেরে ফেলে রেখেছিল। আরে, দুজন একসাথেই আছো দেখছি। তা ভালোই হয়েছে, আজকে একটা ভালো শিকার পেয়েছি। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আজকে। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছ। বেশ ভালোই হবে, অনেক দিন বৌদির হাতের রান্না খাওয়া হয়নি। ও মা, তাই নাকি ঠাকুরপো? তা বৌদির হাতের রান্না খেতে ইচ্ছা হলে বৌদিকে বললেই তো বানিয়ে দেবে। ও মা, আজ যে তোমরা বড় একটা দেশি মুরগি পেয়েছো। অনেক দিন মুরগির মাংস খাওয়া হয়নি, আজ বেশ জমিয়ে খাওয়া যাবে, কি বলো? আয় রে ছোট, ভাত তো রান্না হয়ে গেছে, চল মাংসটাও রান্না করে ফেলি। তুই আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দে তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর তারা দুই বউ মিলে রান্না করতে লাগলো। ছোট, মাংসটা তো রান্না হয়ে গেছে, তুই এক কাজ কর, রাতের জন্য একটা বাটিতে রেখে সবাইকে খেতে দিয়ে দে, আমি বাকি বাসনগুলো ধুয়ে আসছি। হ্যাঁ গো দিদি, আমি একটু বেশি করেই মাংসটা তুলে রাখি। এখন তো বেশি একটা গরম নেই, কাল সকালেও খাওয়া যাবে। কালকে আবার কি শিকার পায় তারও তো কোনো ঠিক নেই গো।
আচ্ছা ঠিক আছে, তাহলে তাই কর। কই গো তোমরা, হাত মুখ ধুয়ে আসো, রান্না হয়ে গেছে, আমি ভাত বাড়ছি, খেতে বসো। এমনভাবেই বাঁশবাগানের মধ্যে দুই বউয়ের সংসার বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ বাঁশবাগানের শুকনো পাতায় কেউ আগুন ধরিয়ে দিল। সেই আগুন দাউ দাউ করে তাদের ঘরকেও গ্রাস করে নিল। রতন, এ রতন, রতন শিগগিরই ঘর থেকে বেরো। সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। ঘরে আগুন ধরে গেছে যে। কই গো, দেখো তো ডাকছে কেন এই সময়? উমা, আরে এ যে আগুন ধরেছে, সর্বনাশ! শিগগিরই বেরো ঘর থেকে, কই ওঠো, তাড়াতাড়ি ওঠো গো। ওগো, কি সর্বনাশ হলো আমাদের! এখন আমরা কি করব? কোথায় থাকবো? হায় ঈশ্বর, আমরা কি ভুল করেছি? আমাদের কেন তুমি এত শাস্তি দিচ্ছ? ও গো, আমাদের যে সব শেষ হয়ে গেল, আমরা কোথায় যাব? আমাদের কি হবে গো এবার? আরে তোমরা শান্ত হও, তোমরা একটু শান্ত হও। ঠিক একটা ব্যবস্থা করা যাবে। এমনভাবে ভেঙে পড়লে হবে না। আমাদের এই বাঁশবাগান থেকে বের হতে হবে। চলো আমরা বাইরে গিয়ে দেখি কিছু করা যায় নাকি। তারপর তারা সবাই মিলে নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাঁশবাগান থেকে বাইরে বেরিয়ে গেল। তোমরা এখানে দাঁড়াও, আমরা দুই ভাই দেখি কোথাও কোনো কাজ পাওয়া যায় নাকি। কিন্তু দাদা, সেবার কাজ চাওয়াতে গিয়ে কি হয়েছিল মনে আছে? তারপরেও আমাদের কাজ চাওয়াতে যেতে হবে তাদের কাছেই। ওগো, আমার যে খুব ভয় লাগছে। তোমাদের যেতে হবে না। আবার যদি ওরা তোমাদেরকে মারে, আমরা অন্য একটা ব্যবস্থা করে নেব। আমরা আর কতদিন এমন করে লুকিয়ে বাঁচবো বলো তো বৌদি? যদি আমাদেরকে মরে যেতে হয়, তাহলে আমরা মরে যেতেও রাজি। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস। আমরা গরিব বলে যদি আমাদের বেঁচে থাকার অধিকার না থাকে, তাহলে আমাদের আর বেঁচে থেকে লাভ কি বল? এরপর কমল এবং রতন দুই ভাই মিলে সমস্ত দোকানে কাজের খোঁজ করতে লাগলো, কিন্তু তারা কোনো দোকানেই কাজ পেল না। দাদা, একটু দয়া করুন আমাদের ওপর। যে কোনো ছোটোখাটো কাজ হলেও আমরা করব, না হলে আমরা যে না খেতে পেয়ে মারা যাব। তা তোমরা যদি না খেতে পেয়ে মারা যাও, তাতে আমি কি করব? আমার দোকানে তো কোনো কাজের লোকের দরকার নেই। আমার ছোট দোকান আমি একাই সামলাতে পারি। যাও দেখি বাপু, এবার আমার সময় নষ্ট করো না। দোকান খরিদ্দার আসবে না এমন ভিড় দেখলে। আরে, এ আমি কাদের দেখছি? এ যে সেই বাঁশবাগানে থাকা বুনো লোকেরা। সেবার মার খেয়েও শিক্ষা হয়নি দেখছি, আবার আমাদের সমাজে চলে এসেছে। কই গো, কে কোথায় আছো? এদের রাম ধোলাই দিতে হবে, আবার নইলে এই ছোট লোকগুলো আমাদের সমাজ নোংরা করে দেবে। তারপর সবাই মিলে আসলো এবং কমল রতন দুই ভাইকে মারতে শুরু করলো এবং বলতে লাগলো যাতে তারা তাদের সমাজে আসার সাহস কোনোদিন আর না করে। মেরো না, তোমরা ওদেরকে মেরো না। কেন মারছো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমরা গরিব বলে আমাদের সঙ্গে এমন অন্যায় করো না। আমরা তো কোনো ক্ষতি করিনি তোমাদের, তাহলে কেন আমাদের সঙ্গে এমন করছো তোমরা? ছেড়ে দাও। দাঁড়াও, সবাই দাঁড়াও। কি করছো তোমরা এখানে? এদেরকে মারছো কেন? সরে দাঁড়াও বলছি। স্যার, এরা সেই জঙ্গলে থাকা বুনো গরিব ছোট জাতের লোকেরা আমাদের সমাজে মিশতে এসেছে। আমাদের সমাজকে নোংরা করে দেবে এরা। চুপ, একদম চুপ। আর কেউ একটা কথা বলবে না। মানুষ মানুষ হয়, কোনো ছোট বড় জাতের হয় না। যারা এই জাতপাত বিচার করে তারাই হলো আসল নিচু প্রজাতির মানুষ, এরা নয়। স্যার, স্যার আমাদের বাঁচান, না হলে এরা আমাদের মেরে ফেলবে। এরা যে চায় না আমরা বেঁচে থাকি এই সমাজে। স্যার বাঁচান আমাদের। হ্যাঁ স্যার, আমরা শুধুমাত্র এদের কাছ থেকে কাজের খোঁজ করছিলাম। যদি কেউ আমাদের কাজ না দেয়, আমরা কি করে বাঁচবো? ও আচ্ছা, এই কথা তাহলে। তাহলে এদের সমাজে থাকতে দেবে না? এতদিন তোমরা কোথায় ছিলে?
আমরা ছিলাম ওই দূরে জঙ্গলের ভিতরে, একটা বাঁশবাগান আছে বড়, সেখানেই আমাদের ঘর ছিল। এরা আমাদের সমাজে বেরোতে দেয় না, ওই জঙ্গলের মধ্যেই থেকে খেয়ে আমরা বেঁচে থাকতাম। কিন্তু সেই ঘরটাও আগুন লেগে নষ্ট হয়ে গেছে। তোমরা কেঁদো না, তোমরা চুপ করো, আমি দেখছি কি করা যায়। এই যে তোমরা সবাই কান খুলে শুনে রাখো, এদেরকে তোমাদের দোকানে কাজ দাও, আর এখন থেকে এরা এখানেই থাকবে। যদি কেউ এদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে জেলের ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কিন্তু স্যার, এই ছোট জাতের মানুষদের সাথে আমরা কি করে মিশবো? এটা কি ঠিক হবে স্যার? আপনি এসব চিন্তা ভাবনা করে বলছেন তো? একটু বোঝার চেষ্টা করুন। আর একটা কথাও বলবে না। আবার যদি জাত নিয়ে কথা শুনি, আমি তাহলে এক্ষুনি তোমাদের জেলে ভরবো। না না স্যার, ভুল হয়ে গেছে। এই সবাই শোন, এদের একটা কাজের ব্যবস্থা করে দে তো। আর তোমরা এখন থেকে আমাদের গ্রামেই থাকবে, ঠিক আছে? কিন্তু স্যার, আমাদের ঘরবাড়ি তো সব পুড়ে গেছে। কাজ নয় করলাম এদের কাছে আমরা, কিন্তু আমরা থাকবো কোথায়? সেই ব্যবস্থাটা তোমরাই করে নাও, আমি আসছি, আমার অনেক কাজ আছে। কি গো দিদি, কিছু বুঝলে? কি করব এখন? থাকবো কোথায়? আমারও তো কিছু মাথায় আসছে না, কোথায় থাকবো বলতো? এক কাজ করলে কেমন হয়? আমরা তো বাঁশ বাগানে সুখেই ছিলাম, কেননা আমরা সবাই মিলে ওখানেই চলে যাই। কি বলছো এসব? আবার বাঁশবাগানে ফিরে যাব? হ্যাঁ দাদা, শ্যামলী ঠিকই বলেছে, চলো আমরা আমাদের বাঁশবাগানেই ফিরে যাই। হ্যাঁ ঠাকুরপো, কথাটা ঠিকই বলেছ। কি গো, তুমি আর কিন্তু কিন্তু করো না, চলো আমাদের বাঁশবাগানেই আমরা নতুন করে সংসার সাজাই। তারপর তারা নিজেদের কাজের ব্যবস্থা করে আবার সেই পুরনো বাঁশবাগানে ফিরে গেল। সেখানে নতুন করে নিজেদের ঘর তৈরি করে তারা বসবাস করতে লাগলো। কই গো গিন্নি, কেমন লাগছে বলো আমাদের নতুন ঘর? বাহ, খুব সুন্দর হয়েছে। কথায় বলে না, যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। নাও, এবার সবাই একটু বিশ্রাম করে নাও, আবার তো কাজে যেতে হবে। হ্যাঁ রে ছোট, ঠিক বলেছিস, চলো চলো। এরপর থেকে তারা বাইরের পরিবেশে কাজ করতে যেত, আর থাকতো সেই বাঁশবাগানেই। অনেক সুখেই কাটছিল তাদের এই বাঁশবাগানের নতুন সংসার। দাদা, বৌদি, কই গো তোমরা? আরে রতন, কি হলো? এত ডাকাডাকি কেন করছিস? আসো আসো, মিষ্টি মুখ করো। মিষ্টি মুখ করব? কি এত খুশির খবর হলো যে তুমি মিষ্টি নিয়ে এসেছো? আরে, তোমরা যে জেঠু জেঠিমা হতে চলেছ। আমাদের এই বাঁশবাগানে নতুন সদস্য আসতে চলেছে। কি রে ছোট, ভগবান মনে হয় আমাদের মনের কথা শুনেছিল, তাই তো আমাদের মধ্যে নতুন অতিথি আসার আগেই সব ঠিক করে দিল। এখন আর কোনো চিন্তাই নেই আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। হ্যাঁ গো দিদি, সব চিন্তা দূর হয়ে গেছে। এখন আমার সন্তান স্বাধীনতার সাথে এই সমাজে বসবাস করবে। হ্যাঁ গো, আমরা অনেক কাজ করব, অনেক খাটব, অনেক পয়সা রোজগার করব। আমরা আর গরিব থাকব না। এরপর রতন এবং কমল মিলে খুব কাজ করলো এবং তার থেকে অনেক পয়সাও রোজগার করলো। তারপর জীবনে তাদের কোনো কষ্টই রইল না, সুখে শান্তিতে সংসার করতে থাকলো। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।